ঘটনাটা বা দুর্ঘটনাটা যাই বলা হোক, ধরা পড়ল ট্রেনখানা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে দৌড় দিতে শুরু করবার পর, অর্থাৎ যখন আর কিছু করবার নেই। অথচ বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশন আসার পথে ট্যাক্সিতে ধরা পড়লে সহজেই প্রতিকার হয়ে যেতে পারত, কারণ তখনও ট্রেন ছাড়ার প্রায় 3.5 ঘন্টা দেরি ছিল। অন্য অনেকের মতো শুভঙ্কর বাবুরও ওই ট্রেন আতঙ্ক রোগ আছে। রাতের গাড়ি হলেও সকাল থেকেই তার ট্রেন ফেল হওয়ার ভয়ে বুক ধড়ফড় করে, মাথা ঘোরে, আর গিন্নি ও ছেলে মেয়েকে অবিরাম তাড়া দিয়ে চলবার প্রেরণা আসে। তবু এত সত্ত্বেও ট্যাক্সিতে ধরা পড়লে শুভঙ্কর বাবু হয়তো ভয়ঙ্কর মরিয়া হয়ে ট্যাক্সিকে পিছু হটাতেন, কারণ ঘটনাটি যে ভয়ঙ্কর। কিন্তু দুর্ভাগ্য যে তখন ধরা পড়ল না। কাজেই শুভঙ্কর ট্যাক্সি ড্রাইভারকে জোরে ছোটাবার নির্দেশই দিয়ে চললেন। তা হাওড়া স্টেশনে ঢুকে পড়েও তো 1.5 ঘন্টা মল্লযুদ্ধেই কাটল। তখনও যদি ছাই, কি বলছেন? মল্লযুদ্ধ কিসের? কিসের নয়, কুলির মাথায় মালপত্র চাপিয়ে তার সঙ্গে দৌড়ের রেস দেওয়া, সামনে টাঙিয়ে রাখা রিজার্ভেশনের লম্বা লিস্টটা থেকে নিজেদের নামগুলো উদ্ধার করে ঠিকঠাক কামরাটাকে শনাক্ত করা, এবং শেষমেশ মানুষ আর মালেরা যথাযথ উঠেছে কিনা তা দেখে নেওয়া। এর কোনটা মল্লযুদ্ধ তুল্য নয়। সবকিছুর সঙ্গে তো বুক ধড়ফড়ও চলেছে। তবে হ্যাঁ, এক সময়ে অবশ্য যুদ্ধটা মিটল। শুভঙ্কর নিজের রিজার্ভ করা 4 বার্থের ফার্স্ট ক্লাস কামরাটিতে গিন্নি আর ছেলে মেয়েকে নিয়ে ঢুকে এসে চটপট দরজাটায় লক করে ফেলে একখানা বার্থে গদিয়ান হয়ে বসে বলে উঠলেন, যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্দি। ফিচেল আর মিচকি 2 ভাই বোনও, কি মজা, গাড়িতে আর কেউ উঠবে না বলে চটপট আপার বার্থ দুটোই উঠে পড়ে পা ঝুলিয়ে বসে পা দোলাতে শুরু করলো। গিন্নি সুখলতা খাবারের স্টকটি ঠিক মতো এসেছে দেখে নিশ্চিন্দি হয়ে গুছিয়ে বসলেন, এবং ঠিক তখনই গাড়িটা একটা জোর ঝাঁকুনি দিয়ে দৌড় দিতে শুরু করলো দেখে দুগা দুগা বলে 2 হাত জোর করে চোখ দুটি বুঝলেন। শুভঙ্কর বাবুর মনে তখনও পর্যন্ত শান্তির বাতাস, প্রাণে আহ্লাদ আহ্লাদ ঢেউ, কারণ ট্রেন ফেল করেননি। জামাই নাগপুর থেকে বিলাসপুরে বদলি হয়ে আসা পর্যন্ত বড় মেয়ে ফুচকা অবিরত মা বাবাকে চিঠি লিখছে ফিচেল আর মিচকের গরমের ছুটি পড়লেই যেন সবাই মিলে একবার বেড়াতে আসেন। ওখানে কোয়ার্টারটা নাকি দারুণ সুন্দর আর মস্ত বড়, তার সঙ্গে আবার বাগান। তাছাড়া জায়গাটা নাকি তাদের আগের বাসস্থান নাগপুরের মতো অত ঘিঞ্জি নয়, জিনিসপত্রও সস্তা। বারবার বলায় ট্রেনাতঙ্কের রোগী ঘরকুনো শুভঙ্কর বাবুরও শুভ বুদ্ধির উদয় হয়েছিল, বলে উঠেছিলেন, ঠিক আছে, লিখে দাও, যাচ্ছি। তো এই পর্যন্ত সবই ঠিকই চলছিল, কিন্তু যেই মাত্র গিন্নি সুখলতা কপাল থেকে হাত নামিয়ে চোখ খুললেন, শুভঙ্কর বাবু প্রশ্ন করে উঠলেন, হ্যাঁ, বেরোবার আগে ওই নিচে নামবার সময় বড় ঘরের দরজায় তালা লাগিয়েছিলে তো? সুখলতা জোর গলায় বললেন, লাগাইনি, আবার ডবল তালা লাগানো হলো তো, তোমার মতো করে টেনে টেনে দেখেও নিয়েছি। ঠিক আছে। কিন্তু পরক্ষণেই আর একখানা বোমা। দরজা বন্ধ করবার আগে আলো পাখা টিভি সব বন্ধ করেছিলে তো? হ্যাঁ, আলো পাখা টিভি। সঙ্গে সঙ্গে সুখলতার মাথার মধ্যে ঝিমঝিম করে এলো। সেই ঝিমোনো মাথার মধ্যে একটি দৃশ্য ফুটে উঠল। আলো ঝকঝকে ঘরের মধ্যে
সামনের দেওয়ালে টিভির রঙিন পর্দায় একটা হাসি হাসি মুখ ব্রাশ নিয়ে ঘষে ঘষে দাঁত মাজছে, আর ঘরের জানলার পর্দা আর টেবিল ঢাকা জোর বাতাসে উড়ছে দুলছে। তালা লাগাবার সময় এই দৃশ্যটাই দেখেছিলেন কিনা বড় ঘরের মধ্যে? সুখলতা নিথর পাথর গলায় শুধু বললেন, আলো, পাখা, টিভি। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো যেন কখনো শোনোনি মনে হচ্ছে। এত অপমান সহ্য হয় না। তবুও সুখলতা নিজেকে সামলে নিলেন। জোর গলায় বললেন, সব কিছু বন্ধ টন্ধ করার কথা তো ছিল তোমারই। বলেছিলে না আমার ওপর তোমার বিশ্বাস নেই? নিজেই তো ফ্রিজ বন্ধ করলে, রান্নাঘরের গ্যাসের চাবি পরীক্ষা করলে, পাম্প চলছে না তো বলে খোঁজ নিলে। হ্যাঁ হ্যাঁ, সবই তো করা হয়েছিল, কিন্তু তোমরা তখন ওই ঘরটা ছেড়ে বেরিয়ে এসেছিলে। মায়েতে মেয়েতে শেষ পর্যন্ত টিভির সামনে হুমড়ি খেয়ে বসেছিলে না? কি না, একটা সিরিয়াল চলছে, মাত্র আর 2-3 মিনিট বাকি, যেন ওই 3 মিনিট না দেখা থাকলে রাজ্য রসাতলে যাবে, জীবন বৃথা হয়ে যাবে। উহ, এই এক হয়েছে, চমৎকার এক বোকা বাক্স। ওদিকে ওই মস্তান বাহাদুরেরা আমার উপকার করতে ট্যাক্সি এনে হাজির করে বসে আছেন, মিটার উঠছে, তালা লাগাচ্ছে। ফিচেল ওপরের বাঙ্ক থেকে পা দোলানো থামিয়ে বলে উঠল, বাবা, মস্তান বাহাদুরেরা কে? কেন, তোমাদের ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই 3 মূর্তি, যারা সর্বদা পাড়া আলো করে রাস্তায় চলে বেড়ান? পাজির পা ছাড়া সব। আরে আমার দরকারে আমি যাচ্ছি ট্যাক্সি ডাকতে, তোরা ঝাঁপিয়ে এসে পড়লি কি জন্যে? মশাই ট্যাক্সি লাগবে, আপনি দাঁড়ান আমরা দেখছি। ব্যাস, তক্ষুনি এনে হাজির, যেন পকেটে ভরা ছিল ট্যাক্সি। অথচ আমি দরকারের সময় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি। সুখলতা বললেন, তা ওটা তো ভালোই করেছে গো। থাক থাক, আমার আর ভালো দেখাতে আসতে হবে না। এই যে এই ভালোর ফল, এখন ঘটনাটা কি ঘটেছে বুঝতে পারছো? এই দিন 20 ধরে বন্ধ ঘরের মধ্যে তোমার ওই ওনারা, ওই আলো পাখা টিভিরা নাচবেন গাইবেন ঘুরবেন জ্বলবেন। কাজেই শেষ পর্যন্ত ইলেকট্রিকের তারগুলো গরম হতে হতে এই ধরে নাও তোমার প্রাণের টিভির 12টা বেজে গেছে। সারা বাড়ির ইলেকট্রিসিটি হয়তো জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। সে আগুনে হয়তো বাড়িটা, ওহো হো হো হো, আমি আর ভাবতে পারছি না, আমি এখনই গিয়ে নিভিয়ে দিই গে। বলেই শুভঙ্কর হঠাৎ লাফ দিয়ে অ্যালার্ম চেনটা টানতে এগিয়ে যান। সঙ্গে সঙ্গে অবশ্য গিন্নি কন্যে আর পুত্র একযোগে হাঁ হাঁ করে ওঠে, ও কি হচ্ছে, ও কি হচ্ছে, ফাইন দিতে হবে তা জানো, নয়তো পুলিশ কেসে পড়তে হবে। শুভঙ্কর তখন ভয়ঙ্কর থেকে প্রলয়ঙ্করে পৌঁছে গেছেন। সেই স্বরে বলে ওঠেন, ফাইন? পুলিশ কেস মানে? মানে বিপদের সময় কাজেই না লাগলো তো এই অ্যালার্ম চেন আছে কি করতে? মিচকিকে তখন শুভঙ্কর টিভি দেখা নিয়ে এক হাত নিয়েছেন। মিচকি এবার তার শোধ নেয়, বলে ওঠে, তা তো নিশ্চয়, কিন্তু রেল পুলিশ যখন তোমায় জিজ্ঞেস করবে বিপদটা কি, তখন তুমি কি বলবে? বাড়িতে আলো পাখা সুইচ অফ করে আসতে ভুলে গেছি। এই জবাব পেলে না নিঘাত ধরে নিয়ে গিয়ে হাজতে পুড়ে দেবে তোমাকে বাবা। হাজতে পুড়ে দেবে? মামদো বাজি নাকি? হ্যাঁ, দিতেই পারে। অকারণে চেনটাটা খুব দোষ, তা জানো না তুমি? শুভঙ্কর তেজিয়ান গলায় উত্তর করেন, অকারণ? বাড়িতে কেউ নেই, ইলেকট্রিকের তার জ্বলে যাচ্ছে, তার থেকে কত কি দুর্ঘটনা ঘটতে পারে তার হিসেব আছে? সুখলতা গম্ভীরভাবে বলেন, ঠিক আছে, তবে টানো, গাড়ি থামাও, পুলিশকে এই জোর কারণটি দেখিয়ে এই অন্ধকারে জঙ্গলের মধ্যে নেমে পড়ে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে সুইচ নিভিয়ে এসো। টানো টানো, চেন টানো। এই কথাটা শুনে শুভঙ্কর হঠাৎ নিভে যান। বলেন, হুম, ঠিক আছে, বসে থাকি। হিসেব করো, এই 20 দিনে দিন রাত্রিরে আলো পাখা আর টিভিটা কত ঘন্টা চলবে? শুভঙ্কর বাবুর কপাল, ছেলে মেয়ে দুজনেই তার বিরোধী পক্ষ, চিরদিন তারা মায়ের সাপোর্টার, তাই মায়ের বেহুশের কথাটা উচ্চারণ মাত্র করছে না, বরং মেয়ে বলে উঠল, ইস, ক্যালকুলেটরটা আনা হয়নি, আনলে এক্ষুনি হিসেব করে ফেলা যেত কত ঘন্টা।
আর সঙ্গে সঙ্গে ছেলে বলে উঠল, সেই ঘন্টাগুলো থেকে লোডশেডিং এর ঘন্টাগুলো তোকে বাদ দিতে হবে। আর তাছাড়া দেখ, টিভি তো আর সারা রাত সারাদিন চলে না। শুভঙ্কর মিয়ে গিয়েও আবার জ্বলে ওঠেন, না চলে না, আমি তো দেখি দিন রাতই ওর সামনে হুমড়ি খেয়ে বসে আছো তোমরা। আর লোডশেডিং কেন, কাগজে দেখিসনি সেদিন বিদ্যুৎ মন্ত্রী বলে দিয়েছেন আর লোডশেডিং হবে না, হলেও 2-5 মিনিট। সেই কথা বিশ্বাস করেছো তুমি বাবা? করবো না? খবরের কাগজের কথা বিশ্বাস করব না তো কি তোমাদের কথা বিশ্বাস করব? আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি পাখার রেগুলেটরটা গরম হতে 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 জ্বলে গেছে, ধোঁয়া উঠছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ওহ, আমি বিলাসপুরে পৌঁছেই ফিরতি কোনো ট্রেনে কলকাতা চলে এসে আলো পাখা টিভি বন্ধ করে আবার সেই দিনই ফিরবো। আমার বাড়িটাকে তো আর ধ্বংস হতে দিতে পারি না। পাড়ার লোকে আগুন দেখে দমকলে খবর দিল, রাস্তায় জ্যাম হলে তো দমকলেরও আসতে দেরি হতে পারে। আর এসে পড়ার পরেও জলের অভাবে আগুন নেভানো সম্ভব তো না হতেও পারে। শুভঙ্কর আপার বার্থ থেকে একটা খুক খুক শব্দ শুনতে পেলেন এবং দেখলেন সুখলতা আরাম করে শুয়ে পড়লেন। শুভঙ্কর ভেবে পেলেন না এরা বিপদের গুরুত্বটা বুঝতে পারছে না কেন। ইলেকট্রিকের ব্যাপার, তা থেকে কি হতে পারে আর না হতে পারে তা কি এরা জানে না, শোনেনি কখনো? না, তাকেই বুঝতে হবে। পৌঁছেই ফের, কিন্তু সাধে বলা হয়েছে শুভঙ্করের কপাল। শুভঙ্করের অত বড় বিদ্বান বুদ্ধিমান ইঞ্জিনিয়ার জামাইও কিনা বলে উঠল, মাই গড, আপনি আলো পাখা নেভাতে এখন আবার কলকাতা ফিরে যেতে চান? না, কিছু মনে করবেন না, আপনার মাথার না একটু চিকিৎসার দরকার। বুঝুন, জামাই হয়ে এই কথা? তবে শুভঙ্করের বড় মেয়ে ফুচকা কিন্তু বরাবর বাবার সাপোর্টার। সে বলে ওঠে, আহা, ইলেকট্রিক থেকে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দুর্ঘটনা হয় হতো, বাবা তো কিছু ভুল বলেননি, ভয়ে ভয়েই তো যেতে চাইছেন। জামাই বলল, চাইলেই বা হচ্ছে কি করে, টিকিট পাচ্ছেন কোথায়? ফুচকা রেগে বলল, তাহলে অন্য কোনো ব্যবস্থা করো, বাবা এখানে বেড়াতে এসে খেয়ে শুয়ে সুখ পাবেন না। জামাই ভেবে চিনতে বলল, আচ্ছা, তাহলে বাবাকে বলো ওনার পাড়ার কোনো চেনা কারো একটা টেলিফোন নাম্বার আমায় দিতে, ঘটনাটা জানিয়ে অফিস থেকে একটা ট্রাঙ্ক কল করে দেখি যদি তারা কিছু ব্যবস্থা করতে পারেন। শুভঙ্কর গম্ভীর হাস্যে বলেন, কি করে করবেন? ট্রাঙ্ক কলে তো আর বাড়ির 52টা তালার চাবিগুলো চালান করা যাবে না বাবা। দিনকাল তো জানো, বাড়িকে একেবারে নিশ্ছিদ্র দুর্গ করে রেখে আসা হয়েছে, মাছিটি পর্যন্ত ঢোকবার পথ রাখিনি। জামাই হতাশ হয়ে বলে, তবে আর কি করা? আমি বলি কি, ওটা ভুলে যান, মন থেকে মুছে ফেলুন। মনে হয় ইলেকট্রিক বিল কিছু বাড়া ছাড়া আর কিছু হবে না। বেড়াতে এসেছেন, আমোদ করে বেড়ান, আরাম করুন, খাওয়া দাওয়া করুন। আপনার মেয়ে তো ওই 15 দিন আপনাদের কি কি খাওয়াবে তার মেনু করে রেখেছে। শুভঙ্কর আকাশের দিকে চোখ তুলে বললেন, বেড়াবো, আরাম করব, খাওয়া দাওয়া করব, তা বলতে পারো। শুনেছি রোম যখন জ্বলছিল নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। জামাই কষ্টে হাসি চাপতে গিয়ে কাশতে শুরু করে দেয়। সুখলতা বলেন, কি হলো বাবা, কাশি হয়েছে নাকি? এই সময় ফিচেল আর মিচকি ছুটতে ছুটতে বা হাঁপাতে হাঁপাতে আসে। কি, এখনো তোমরা সেই সুইচ নেভানো নিয়ে পচা তর্ক চালিয়ে যাচ্ছ? মা, দিদির বাগানটা দেখলে না? দেখবে চলো। আমরা ভেবেছিলাম শুধু ফুলের বাগান, কিন্তু ফলেরও বাগান। আমরা গিয়ে দেখে হাঁ, আম গাছে ইয়া ইয়া আম ঝুলছে, লিচু গাছে থোকা থোকা লিচু, জাম গাছে থলো থলো জাম, পেয়ারা গাছে ডাঁসা ডাঁসা পেয়ারা। বিশ্বাস করতে পারো, বাড়ির বাগানে আম গাছে আম, জাম গাছে জাম, লিচু গাছে লিচু। ওহ, ভাবা যায় না। বাবা বাবা দেখবে চলো না। শুভঙ্কর মলিনভাবে বলেন,
তোমরা দেখো গে যাও। বড় মেয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, তা নাওয়া খাওয়াটাই করবে, চলো না বাবা, এত দুঃখে যদি বা এলে। তা নাওয়া খাওয়া অবশ্য করতেই হলো। যতগুলো দিন থাকা হলো সেটা চালাতেই হলো। এমনকি মেয়ে এই দিন 15 ব্যাপী মহোৎসবের জন্য যা যা মেনু করেছিল, প্লাস তার ওপর মায়ে মেয়ের মিলিত অবদানের আরও নতুন সংযোজন, সবই গলাধঃকরণ করতে হলো শুভঙ্করকে। কারণ টের পাচ্ছেন আড়ালে আবডালে সকলেই শুভঙ্করের মাথার চিকিৎসা নিয়ে চিন্তা ভাবনা করছে। করুক, শেষে যা আছে বুঝবে তার ঠেলা। ক্রমেই তো ছুটির মেয়াদ ফুরোচ্ছে, ফিরতে তো হবেই কলকাতায়। তখন এই সুখলতা তার প্রাণের পুত্তুর কন্যে মিচকি আর ফিচেল গিয়ে দেখবেন কি ঘটে বসে আছে। ওহ, ওই নাম দুটো রাখাই মহা ঝকমারি হয়েছিল। ফিচেল, মিচকি কে রেখেছিল? আর সুখলতাও বটে, কোনো দুশ্চিন্তার বালাই নেই, সুখের ঘাটতি নেই। এমনই তো ওই স্বভাব, মেয়ের বাড়িতে এসে আরো সর্বদাই যেন সুখের সাগরে ভাসছেন। আর অভাগা শুভঙ্কর, তার অবস্থা সর্বদাই 1000টা কাঁকড়া বিছে কামড়াচ্ছে, 100টা কুকুরে তাড়া করছে। রাস্তায় চলতে চলতে পিঠের কাছে মোটর বাইক ছুটে আসছে, কানের মধ্যে পিঁপড়ে ঢুকে বসে আছে, চোখের সামনে রাশি রাশি সর্ষে ফুল ফুটে চলেছে। যাক, জম যন্ত্রণার দিন অবসান হলো। বিলাসপুর থেকে কলকাতাগামী ট্রেনে চড়ে বসলো সবাই। আর মেয়ে সঙ্গে বিপুল খাদ্য সম্ভার বেঁধে গুছিয়ে দিয়েছিল, তার সদ্ব্যবহারও করা হলো। শুভঙ্করও তার অংশগ্রহণ করতে বাধ্য হলেন, কারণ মনে মনে তো জানেন বাড়ি গিয়ে কিছুই জুটবে না। কিন্তু বাড়ি সেটা কি আছে? কি অবস্থায় আছে? ঝলসে পুড়ে কালো হয়ে দাঁড়িয়ে আছে, নাকি ভেঙে ঘাড় গুঁজে পড়ে আছে? মোড়ের মাথায় ঢুকতেই শুভঙ্কর চোখ দুটো বুজে ফেললেন। তারপর ট্যাক্সিটা থামতেই মিচকি বলে উঠল, ও বাবা, তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? কত মিটার উঠেছে দেখো, মা ওসব বুঝতে পারে না। শুভঙ্কর চোখ খুললেন, মিটার দেখলেন, তারপর তাকিয়ে দেখলেন অটুট অক্ষয় বাড়িটি তাঁর সকালের রোদে ঝলমল করছে। সম্প্রতি রং করানো হয়েছে কিনা, তাই আরো ঝলমল, রং একটুও টসকায়নি। সুখলতা ঝংকার দিয়ে বলে উঠলেন, কি পেলে তো সব, নাকি সব গেছে? শুধু শুধু ওখানে মেয়েটাকে অশান্তি দিলে। ফিচেল বলে উঠল, বাবা, তোমার বাড়িটা তো দেখছি উপে যায়নি গো। আর মিচকি হাসি হেসে মিচকি বলল, বাবা, বাড়িটা সত্যি তো না স্বপ্ন? অবিশ্বাস্য আনন্দে বিহ্বল শুভঙ্কর গম্ভীর হাস্যে বলেন, বলতেই হবে ভগবান রক্ষে করেছেন। কথাতেই আছে না, রাখে কেষ্ট মারে খেয়ে। বলতে যা দেরি, চোখের সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মূর্তি। কি মাসিমা, বেরিয়ে আসা হলো? এতদিনের জন্য বাড়ি বন্ধ করে গিয়েছিলেন কোথায়? দেখে শুভঙ্করের হাড় জ্বলে গেল। এই অকাল কুষ্মাণ্ড অপয়াগুলো ওঁত পেতে বসেছিল নাকি? মাসিমা উত্তর দেওয়ার আগেই তাই মেসোমশাই খেঁকিয়ে ওঠেন, সে খুঁজে তোমাদের দরকার কি হে? একজন আপন মনে হাতের মাসল ফুলাতে ফুলাতে উদাসভাবে বলে, না, দরকার আর কি, তবে ভাবলাম যে হঠাৎ কোথায় কি ঘটলো, বাড়ির মধ্যে আলো পাখা খুলে টিভি চালিয়ে রেখে বাড়ি শুদ্ধ সবাই হাওয়া হলো, ব্যাপারটা কি? শুভঙ্কর থমকে বলেন, হ্যাঁ, এই শোনো, বাড়ির মধ্যে কি করে গেছি না গেছি তোমরা জানলে কি করে? তিনজনের একজন বলল, মেসোমশাই, টিভিটা তো আর আলো পাখার মতো নিঃশব্দ প্রাণী নয়। পরপর দুরাত দেখে একটু ঘাবড়ে গেছিলাম, মানে বন্ধ বাড়িতে গান গায় কে, কথা বলে কে, ভূত নয় তো। তারপর বুঝে ফেলে। ওদিকে সুখলতা চাবি খুলে বাড়ির মধ্যে ঢুকে গেছেন।
এখন শুধু ছেলে মেয়ে আর শুভঙ্কর। শুভঙ্কর বললেন, হ্যাঁ, তোমরা শুনলে কোথা থেকে শুনি? কেন মেসোমশাই? ওই রাস্তা থেকেই গাঁক গাঁক করে খোলা ছিল তো। শুভঙ্কর কান পেতে শুনে বলেন, কই কোথায়? কোনো শব্দ তো নেই। হ্যাঁ, সে কি আর এখনো আছে? মেন সুইচটা বন্ধ করে দিয়ে ম্যানেজ করে ফেলা হয়েছে তো। শুভঙ্করের চোখ গোল হয়ে ওঠে। মেন সুইচটা বন্ধ করে ম্যানেজ করা হয়েছে? মানে কে করেছে? কিভাবে? উত্তরে তিনজনের আর একজন তার নিজের চাপ দাড়িতে হাত বুলোতে বুলোতে মধুর হেসে বলে, এই আমরা এই আর কি। ভাবলাম কবে আসেন ঠিক কি, শুধু শুধু কেন ইলেকট্রিকের বিলটা বাড়বে বেচারি কেপ্পন মানুষটার। কি 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 বললে আমি কেপ্পন? আহা, ইয়ে আর কি। লঙ্কা, ভালো কথাটা বল বল বল। লঙ্কা অমায়িক হাসি হেসে বলল, তো ভাই, মানে হিসেবই আর কি। তো এই জাম্বব বলছিল বাড়িটা তো আষ্টে পৃষ্ঠে তালা মারা, লাইনটাই না হয় কেটে দে। কিন্তু ভেবে দেখলাম সেটা বেআইনি কাজ তো আর করা যায় না। কি বলো, হ্যাঁ পিচেল বলো? তাই আমরা ওই মেন সুইচটাই অফ করে দিয়েছি। মেন সুইচটা অফ করলে কিভাবে? হ্যাঁ, ফিচেল পাশ থেকে হতভম্ব হয়ে বলে, সে তো বাড়ির মধ্যে দোতলায় সিঁড়ির মাথায়, আর সব তো তালা মারা ছিল। ওই তো, তোমরা ভাই এমন প্রিকশন নিয়েছো, দেখলাম যেন চারদিকে শুধু চোর আর ডাকাতি আছে, যেন পাড়ায় আমরা নেই, দেখবো না। তো যা করছে একরকম করে হয়ে গেল। ওদের ওই তাচ্ছিল্য ব্যঞ্জক মুখ দেখে শুভঙ্করের চেহারা আবার প্রলয়ঙ্কর হয়ে ওঠে। বলেন, একরকম করে হয়ে গেল মানে? মানে কি রকম করে হয়ে গেল? তালা চাবি তো দেখছি সবই আস্ত আছে। ছি ছি মেসোমশাই, আমরা কি চোর না ডাকাত? তালা চাবির ভাঙার কথা উঠছে? ওসব বেআইনি কাজের মধ্যেই লঙ্কা পটকা নেই, বুঝলেন? কর্তব্যের খাতিরে যেটুকু দরকার তাই করি। হ্যাঁ, ব্যাস। ওই পাশের প্যাসেজের পাঁচিলটা ডিঙিয়ে বাড়ির মধ্যে ঢুকে আসা তো আর শক্ত ব্যাপার কিছু না। ছেলেবেলায় বল পড়লে, ঘুড়ি কেটে এসে পড়লে কত এমন পাঁচিল টপকে ঢুকেছি। হ্যাঁ, তারপর অবশ্য একটু খাটুনি ছিল, ওই রেন ওয়াটার পাইপটা বেয়ে ছাতে উঠতে হলো। হ্যাঁ, কি কি পাইপ বেয়ে তোমরা ছাতে উঠেছিলে? পটকা চুলে হাত বুলোতে বুলোতে বলে, তাছাড়া আর কোনো পথ খোলা রেখেছিলেন আপনি? ছাতে উঠেই বা তোমাদের কি কাঁচকলা হলো? ছাতের দরজায় তো ভেতর থেকে লোহার খিল লাগানো। লোহার খিল? লঙ্কা বলে, ও হ্যাঁ, তা ছিল বটে। তবে দেখুন, ওটা তো কোনো ব্যাপার নয়। দরজার দুটো কপাটের মাঝখানে একটা পাতলা লোহার পাত ঢুকিয়ে একটু চার দিতে একটু ফাঁক হয়ে গেল। তারপর আর একটু চার দিয়ে খিলটা উঠিয়ে নামিয়ে ফেলা। খুব সিম্পল ব্যাপার। ব্যাস, জানি তো কটা সিঁড়ি নেবে উঁচু দেওয়ালে আপনার মেন সুইচের মিটার বক্সটা। জানো? হ্যাঁ, কি? শুভঙ্কর তার ৮০ কেজি ওজনের শরীরটা নিয়েও তুড়ি লাফ খান। বলি, জানলে কি করে আমার বাড়িতে কোথায় কি আছে? জানলে কি করে হে মস্তানরা? দেখুন মেসোমশাই, ওইসব মস্তান টস্তান বলবেন না, মেজাজ খিঁচড়ে যায়। একই তো হাতের কাছে একটা টুল ফুল কিছু রেখে যাননি। এই পটকা আমার কাঁধে পা দিয়ে উঠে তবে, তবে তো আমার মাথা কিনেছ। ইচ্ছে করলে তো তোমরা আমার ঘরে টরে ঢুকে আলমারি সিন্ধুকও খুলতে পারতে। লঙ্কা আবার নিরীহভাবে মাসল ফোলাতে ফোলাতে বলে, ইচ্ছে করলে অবশ্য অসম্ভব হতো না। হ্যাঁ, নিজে মুখে কবুল করছো? তোমরা তো দেখছি সাংঘাতিক ডেঞ্জারাস ছেলে। তোমাদের আমি পুলিশে দিতে পারি, তা জানো? আহ বাবা, কি হচ্ছে? ফিচেল রেগে ওঠে, কিন্তু শুভঙ্কর দমেন না। কড়া গলায় বলেন, যা বলছি ঠিকই বলছি। খুব তো দেখাচ্ছিলে বেআইনি কাজ করি না। একে কি বলে? খুব আইনি? যে বাড়িতে আমি মাছি ঢোকার পথ রেখে যাইনি, সেই বাড়ির মধ্যে ঢুকে তোমরা, একে কি বলে জানো? জানো, অনধিকার প্রবেশ।
তোমাদের আমি জেল খাটাতে পারি, ঘানি টানাতে পারি, তা জানো? উফ, বাবার মাথাটা একেবারে গেছে বলে ফিচেল গটগট করে কোন দিকে যেন চলে যায়, আর মিচকি চেঁচাতে চেঁচাতে বাড়ির মধ্যে ঢুকে যায়। মা, ও মা, শিগগির এসো, বাবা না এই লঙ্কাদা জাম্বোদাদের পুলিশ দিতে চাইছে, জেল খাটাবে বলছে। কি কি বলা হচ্ছে? সুখলতা আঁচলে ভিজে হাত মুছতে মুছতে বেরিয়ে আসেন। এইসব সোনার চাঁদ হিতৈষী ছেলেদের তুমি পুলিশে দেবে, জেল খাটাবে? তা বলবে বই কি, সাধে কি আর বলেছে কলিতে কারো ভালো করতে নেই? তোমার এই বাড়িখানা পুড়ে ভস্মসাৎ হয়ে যেত, তুমি সর্বশান্ত হয়ে যেতে। সেই দুর্ঘটনা থেকে এরা তোমায় রক্ষা করলো, তা ভেবে দেখেছো? এরা নিজেরা রিস্ক নিয়ে এটা না করলে ফিরে এসে আমাদের পথে বসতে হতো না। আর এদের দৌলতে সব একদম ঠিকঠাক। সেই জানো বাবা, টিভিটা খুলে দেখলাম, দেখি দিব্যি চলছে। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ বাবা? তোমাদের মেসোমশাইয়ের কথা বাদ দাও, আমাদের এতটা উপকার করলে তোমরা, আমার কাছে একদিন খেতে হবে কিন্তু, হ্যাঁ? আমি নিজে রেঁধে খাওয়াবো। কবে খাবে আর কি খাবে বলো? শুভঙ্করের মাথার ওপরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, গায়ে শত শত বিছে কামড়ে ওঠে। ওহ, এর থেকে ঢের ভালো ছিল যদি সত্যি এসে দেখতেন তার এই বাড়িখানা আসবাবপত্র সমেত পুড়ে কয়লা হয়ে বসে আছে। যাকে এরকম ঘর ভেদি বিভীষণ নিয়ে বাস করতে হয় বাড়িতে, তার বাড়ির দরকারটাই বাকি। দাঁত কিড়মিড় করতে করতে টক ঝাল তেতো গলায় তিনি বলে ওঠেন, হ্যাঁ বাবা সকল, বলে যাও। মাসিমার হাতে কি খাবে? ফ্রাইড রাইস, না লুচি পাঁঠার মাংস, না মুরগি, মুড়ো দিয়ে মুগের ডাল, না নারকেল দিয়ে ছোলার ডাল? বলে যাও, বলে যাও। বলে এমন একখানা দৃষ্টি হেনে দুমদাম করে বাড়ির মধ্যে ঢুকে গেলেন, সেকাল হলে নিশ্চয়ই এই ছেলে তিনটে ঝলসে পুড়ে কাঠকয়লা বনে যেত। কিন্তু কালটা তো সেকাল নয়, তাই ওই তিনখানা সোনার চাঁদ ছেলে জল জ্যান্ত দাঁড়িয়ে থেকে সোনা হেন মুখে ঘাড় চুলকে অমায়িক হিতৈষীর গলায় বলল, মুরগি ফ্রাইড রাইসই ভালো মাসিমা, আর লুচি ফুচি করতে গেলে ময়দা ফয়দা মাখা, ফর নাথিং আপনার কষ্ট। গল্পটা এখানেই শেষ। তারপরের ভোজটা কিরম হয়েছিল সেটা লেখা নেই। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আপনাদের কিরম লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানালে আমাদের ভালো লাগবে। আর মনে করিয়ে দিচ্ছি, এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।